হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সবকিছু বলা দরকার। এতদিন হচ্ছে মানুষকে লাই দিতে দিতে একদম মাথায় তুলে ফেলছি, তো এই জন্য মনে করো মাথার উপরে উঠে এখন নাচতেছে। আজকে মেইনলি হচ্ছে আমাদের বাসায় তারা আসছিল আমার ছেলেকে কিডন্যাপ করার জন্য। এক প্রকার বলতে গেলে এটা বাচ্চা চুরি। মানে তিশা যে এমন নিচু পর্যায়ে নেমে গেছে, নিজের বাচ্চার কোনো খবর নেয় না, কিন্তু আমার বাচ্চার মানে সবসময় সে খবর নিতে খুবই ব্যস্ত, যার কারণে আজকে আমার বাচ্চাকে চুরি পর্যন্ত করতে আসছে। আমার প্রশ্ন হলো যে আমার এখন ডিভোর্স হয়ে গেছে, তো সেইখানে বাচ্চার বাপ হচ্ছে বাচ্চাকে দেখতে আসবে, অবশ্যই সেটা আমি জানবো, সেটাই স্বাভাবিক, তাই না? আর সেখানে হচ্ছে শুধু বাচ্চার বাবা আসবে, জ্ঞাতি গোষ্ঠীর সবাই আসবে, আর সাথে হচ্ছে চামচা, রাজা, রাজার বউ মৌসুমী, তারপরে 203 জামাই। এগুলা কেন আসবে? এরা কেন আসবে? এদের তো আমি আমার বাসার কাজের লোকের মানে কাজের লোক হিসাবেও রাখবো না। এগুলো কেন আসবে? আসবে। আর আজকে হচ্ছে আয়াসকে দেখার কোনো কথাই ছিল না। আপু আয়াস ঠিক আছে, হ্যাঁ আপু আয়াস ঠিক আছে। আয়াসের যদি কিছু হইতো আমি কাউরে ছাড় দিতাম না, একটা মানুষকেও আমি ছাড় দিতাম না। শুধু আমার মার সাথেই পারছে। আমার মা মহিলা মানুষ, একজন বাসায় ছিল একা, তার উপরেই এসে হচ্ছে তারা অ্যাটাক করছে, প্লাস হচ্ছে তারা আবার এখন ভিডিও ছাইরা দিছে যে আমার আম্মুর ব্যবহার খারাপ। আমার আম্মুর জায়গায় যদি ওইখানে অন্য কেউ থাকতো তাহলে আহাতকে হইতেছে জুতার বাড়ি দিত। আমি যদি নিজেই থাকতাম ইনস্ট্যান্ট যদি এখানে, তুই আমার কাছে জুতার বাড়ি খাইতি আহাত, বুঝছস? তোর এখন তুই করে বলতেছি, তুই আমার কাছে জুতার বাড়ি খাইতি। তুই যে আঙ্গুল তুলে তুলে আমার মার সাথে কথা বলছিস না, তোর এই আঙ্গুল ভাঙে আমি তোর পিছন দিয়ে একদম ভরা দিতাম। জানোয়ার যেন কোথাকার। তোর বাপ তো আমার এই মাত্র কল দিছিল, তোর বাপ বলে যে আমি একটা জানোয়ার জন্ম দিচ্ছি, আমি একটা জানোয়ার জন্ম দিচ্ছি, কুলাঙ্গার জন্ম দিচ্ছি আমি একটা। মানে কি বলবো, একটা একটা করে বিয়া কইরা তারপরে বাচ্চা এক এক ঘরে হইয়া বাচ্চাদের কোনো খবর টবর তো রাখবেই না। দুই চোট্টা চোট্টি মিলে হচ্ছে চুম্মাচুমি করবে, তাদের চুম্মাচুমি ছাড়া আর কোনো কিছু তোমরা দেখবা না। মানে দুই চোট্টা চুট্টির হচ্ছে চুম্মাচুমি দেখবা, আর কোনো কিছু দেখবা না। আমার কথা হইতেছে আমার ডিভোর্স হয়ে গেছে, এখন কেন তোরা আমাকে নেওয়ার জন্য এতটা ইয়া করবি? আমার অ্যাডভোকেটকে পর্যন্ত নক দেয় তিশা যে আপু আপনি এমন ভাবে কথা বলবেন যাতে ওদের মীমাংসা হয়ে যায়। কেন? আমি যেহেতু বস্তি, তুই তো লাইভে এসে বলছস, তিশা তোরেই বলতেছি, তুই তো লাইভে এসে বলছস আমি বস্তি, এই বস্তিতে আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এই বস্তির মেয়েকে নিয়ে কেন এত টানাটানি করস? বস্তিতে আসোস, বস্তিতে আইসা বস্তির মেয়েকে নেওয়ার জন্যই তোরা টানাটানি করস কেন? এখন কি ভিউ ব্যবসা বন্ধ? আমি ছাড়া কি ভিউ ব্যবসা হয় না? এখন কপালে ভাত জুটে না? ক্যামেরা সেল করছে, ফোন সেল করছে, গাড়ি সেল করছে, আর কত কিছু। পার্সোনাল টপিক না, এগুলো বলতে হবে। মানে আমার ঝামেলা আমি বুঝবো, ঠিক আছে? সেখানে এসে আমার মার উপরে পর্যন্ত হাতাহাতি হয়ে গেছে। ওই ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবে, যার মাথায় ব্রেন আছে সে পারবে যে আমার মার সাথে এখানে কি করা হয়েছে। আমার মা এখানে একা বাসায় ছিল, আমার ছোট ভাইটা ছিল, আর হচ্ছে আমার ছেলে ছিল। আমার প্রমোশনের কাজের জন্য বাইরে যেতে, আমার ভরণ পোষণ তার তিশা নিবে না, আহাদও নিবে না, কারণ আমার এখন ডিভোর্স হয়ে গেছে। আমার ভরণ পোষণ যদি নিত তাহলে আমি বাসায় থাকতাম আমার ছেলের সাথে। আমার দুর্বলতার সুযোগ নিয়ে, আমার অনুপস্থিতি নিয়ে তারপর হচ্ছে তারা বাসায় আসছে, এসে তারা মানে বলে আহাদ এমন একটা দাবি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সে কি মানে কোনো মানে বলা ছাড়াই কি বাসায় এসে আমার ছেলেকে দেখতে পারবে যে কোনো সময়? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম যে আপনারাই বলেন যে এটা কি বল। আমার সাথে ডিভোর্স হয়ে গেছে, আমার ছেলেকে দেখতে হলে অবশ্যই তাকে বলে আসতে হবে, ঠিক আছে? আর এই কিছুদিন আগে হচ্ছে তিশা আমার ব্যাপারে, আমার ফ্যামিলির ব্যাপারে অনেক ধরনের কথাবার্তা বলছে, উল্টাপাল্টা কথা, যার কারণে হচ্ছে আমি তিশার নামে হচ্ছে একটা জিডি করি, সেখানে মীমাংসা হয়। এইটাই আমি এই জন্যই মীমাংসা করতে গেছিলাম যে আমার ব্যাপারে যেন ও কোনো ধরনের কথা না বলে। কিন্তু সেখানে হচ্ছে এক পর্যায়ে কথা বলার ইয়াতে আয়েশের ভরণ পোষণ নিয়েও কথা উঠছে, আয়েশের ভরণ পোষণও দিবে এই পর্যন্ত। কিন্তু তারা বলছে তারা ভরণ পোষণ দিতে চায়, কিন্তু আমি নেই না। কিন্তু আমি তো এবার ভরণ পোষণ নিব কেন? এখন আমার ভরণ পোষণ দেওয়া হয়নি আমার ছেলের, তারা নাকি আজকে ভরণ পোষণ দিতে আসছে, অথচ আমার কাছে কোনো ফোন কল কোনো কিছু আসেনি। তারা আমাকে ভরণ পোষণ দিতে আসছে আমার ছেলের। হ্যাঁ, কিন্তু ভরণ পোষণ দেওয়ার ডেট হচ্ছে 5 তারিখে। 5 তারিখে হচ্ছে ভরণ পোষণ দেওয়ার ডেট। মানে তারা এমন ভাবে আমাকে প্রেজেন্ট করতেছে, তারা আমাকে ভরণ পোষণ, আমার ছেলের জন্য ভরণ পোষণ দিতে চায়, আমি নেই না। কই আমি তো এবার নিতে চাই, এবার দেখ না কেন? আবার এটাও বলে তার মা এত টাকা ইনকাম করে, আমাদের কেন ভরণ পোষণ? কেন
তোরাই তো বলো যে তোরা ভরণ পোষণ দিতে যাস, তাহলে তোরা আবার কেন এখন এত কথা বলতেছিস আমাকে নিয়ে? কেন এত প্রবলেম তোদের? আমি ছাড়া কি ভিউ ব্যবসা বন্ধ যে আমাকে লাগবেই? কোথায় দেখো ভিডিও? মানে আমি আসলে বাসায় থাকি না, মানে আমার তো কাজের জন্য মাঝে মাঝে বাইরে বের হতে হয়। আমার তো সব কাজ আর বাসার মধ্যে থাকে না। আর আমার তো হাজবেন্ডও নাই যে আমার হাজবেন্ড আমাকে ইনকাম করে খাওয়াবে। মানে আমার বাসায় হতেছে মানে আসতে পারবে হচ্ছে ছেলের বাবা, সেইখানে অধিকার ছাড়াই হচ্ছে রাজা প্রবেশ করলো আমার বাসায়। তারপর আরিফ মামা আসছে না, আরিফ মামার কথাটা আমি বাদই দিলাম, কারণ আরিফ মামা এর আগেও আসছে, আহাদ এসে হচ্ছে বাবুকে দেখে গেছে। আরিফ মামা আসছে সেটা কোনো ম্যাটার না, সেখানে তিশার ভাই আসছে, রাজা আসে কোন ইয়াতে? এই স্যাসরা ছেলেটা কোন মানে কোন আক্কেলে আসে, কোন বিবেক বোধ থেকে আসে? ওর সাথে তো আমার পার্সোনালি কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, দলবল নিয়ে কেন আসছে? আমার ছেলেকে নাকি দেখতে আসছে তার বাবা, কিন্তু এখানে দলবল নিয়ে আসছে, একটা হাইস ভাড়া করে আসছে। হ্যাঁ, মানে একবারে নেওয়ার জন্য হচ্ছে আমার ছেলেকে আসছে। আমি যদি আজকে লাইভ না হইতাম তাইলে হয়তো আমার ছেলেকে নিয়েই যেত, একবার টোটালি আমার ছেলেকে নিয়েই যেত। আমি এখানে ভালোবাসা নিছি না খারাপ বাসা নিছি, তিশা সবসময় হচ্ছে আমাকে ইনডিরেক্টলি মানে নাম উচ্চারণ করে না, মানে তার একটা কথা কি নাম তো উচ্চারণ করি নাই আপু, নাম তো উচ্চারণ করি, কিন্তু নাম উচ্চারণ না করেই হচ্ছে আমার ব্যাপারে এটা সেটা বলে। আমি কার ফার্নিচার ভাড়া করে ভিডিও বানাইছি, আমি বাসা চেঞ্জ করতেছি কিনা, এত কিছু তোর তো দেখার সাবজেক্ট না তোর, এত কিছু। আজকে আমাদের তিশা আমাকে নিজে ফোন দিছে, মানে মানুষ নিজে হায়দা হায়দা যে এত জুতার বাড়ি খাইতে চায় আমি আসলে বুঝি না যেসব মানুষগুলো কোন ক্যাটাগরির। আজকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে পাশের বাসার ভাবির নুড ভিডিও ভাইরাল হয়েছে, এই জন্য হচ্ছে পাশের বাসার ভাবি তোর নামে আর হইতেছে আরশ খানের নামে মামলা করছে, আমাদের কাছে হচ্ছে কাগজ আছে, তোরা চাইলে এই কাগজ দিয়ে জামিন করায় নি। আমি বলছি যে আমাদের কোনো জামিন টামিন কোনো কিছু করানো লাগে না, আমার নামে যদি মামলা হয় তাহলে সেটা আমিই বুঝবো, আমার নামে যদি মামলা হয় সেটা আমি বুঝবো, আমার বাসায় নোটিশ আসবে সেটা আমি। তোরা কেন আমার বাসায় আসবি? দিশা বলতেছে না আমি তোদের বাসায় আসি, আমি বাসায় এসে হচ্ছে কাগজগুলো সামনাসামনি দেখাই। আমি বলছি না, কাগজ সামনাসামনি দেখানোর কোনো, তোর যদি মন চায় ছবি দে, হোয়াটসঅ্যাপে ছবি দে। তো সেইখানে হচ্ছে আমার ছেলেকে দেখার কোনো প্রশ্নই নাই, মানে কোনো কিছু বলাই হলো না, অথচ আমার ছেলেকে দেখতে আসছে নাকি। তুমি মামলা দাও, এবার জায়গা মতো দিছি, যা হওয়ার হবে। আমাদের বাসার আশেপাশে মানুষ সবাই দেখছে না, পুলিশ এসে তদন্ত করে তারপর হচ্ছে সব বের করবে, পুলিশ তদন্ত করে তারপর সব বের করবে। মানে আমি জাস্ট পুরো ঘটনাটা তোমাদেরকে বলি। তারা হচ্ছে মানে আসছে হচ্ছে ওই 203-এর জামাই আসছে, তারপরে হচ্ছে এই রাজা চামচাটা আসছে, রাজা চামচার বউটা আসছে মৌসুমী, ও নাকি পেডুল্লা। ও পেডুল্লা যদি হয়ে থাকে তাহলে ওর ধাক্কা লাগলো কিভাবে? ও লাইভে এসে পাশ থেকে তিশা পাশ থেকে বলতেছে যে আমার ধাক্কা লাগছে। তুই তো ভাই গাড়ি থেকে নামছিলি, তুই কি 7 তলায় আসছিলি, আর তোর পেটটা নিয়ে কি আসতে বলছে তোকে? এত শেষরা কেন তোরা ভাই, এত শেষরা কেন? তোকে আমি নিমন্ত্রণ করছি, দাওয়াত করছি কাট করে যে আমাদের বাসায় আস। আমাদের বাসায় রাজা আসছে, ইভেন আমার আম্মুর ভিডিওটা পর্যন্ত ও করছে, আমার আম্মুর ভিডিওটা করে সেইটা হচ্ছে আবার আপলোড করা হয়েছে। রাজার এত বড় সাহস কোথা থেকে আসে যে আমার বাসায় এসে আমার আম্মুর ভিডিও করছে? এত বড় সাহস কোথা থেকে আসে রাজার? ওই সব কথা আছে না, থার্ড ক্লাসই থাকে। তোদের আমরা কোনো দাওয়াত দিই না, কোনো ইয়ে করি না, তুই কোন শরমে আসছিস? তোর কি ভাই লজ্জা আছে? বিন্দু মাত্র তোর কোনো লজ্জা আছে? কোনো ধরনের কোনো লজ্জা নেই। আমি একটা মেয়ে মানুষ, আমি এত স্ট্রাগল করতেছি আমার বাচ্চাটাকে নিয়ে, আমি মানে চেষ্টা করতেছি কিভাবে আমার বাচ্চাটাকে ভালো রাখা যায়। সেইখানে তোরা সবাই মিলে, তোরা প্রত্যেকটা মানুষ মিলে আমাকে মানে ফোর্স করতেছিস আমার লাইফটা যাতে শেষ হয়ে যায়, আমি কিভাবে সুইসাইড অ্যাটেন্ড করবো। তোরা আমাকে ফোর্স করতেছিস প্রতিনিয়ত। আমার যদি কোনো কিছু হয় এই সবগুলা তোরা দায়ী থাকবি, তোরা প্রত্যেকটা মানুষ তোরা দায়ী থাকবি। তোরা আমাকে ঠিক মতন বাঁচতে দিতেছিস না, তোরা আমাকে ঠিক মতন বাঁচতে দিতেছিস না। আমি যে কিভাবে কাজ করি কি করি একমাত্র আমি আর আল্লাহ জানি। তোরা প্রত্যেকটা জিনিসে আমাকে বাধা দিতেছোস, প্রত্যেকটা জায়গায় আমাকে বাধা দিতেছোস। ইভেন আমি যে প্রমোশনের কাজগুলো করি সেইখানে পর্যন্ত তিশা এসে সেই পেজ ওনারদের বলে নক করে কাজ চায়, বলে আমি ফ্রিতেই করে দেবো, আপু আমাকে কাজ দেন। এমন এমন মহিলারা আছে কাজ করাবে না, ডিরেক্ট মানা করে দেয়, তারপরে হচ্ছে তাকে এমন ভাবে মানে ফোর্স করে মানে কাজ চাই। আখি আছে, আখি আর মেহেরুন যে আছে, আখি যেসব পেজের সাথে কাজ করে, ইভেন তিশা এখন শেষরার মতো সেই সব পেজের
ওনাদেরকে হচ্ছে নক দেয় কাজের জন্য। আর আমি যে কাজে যাদের সাথে কাজ করি তাদের তো নক দেয়, এখন আবার পড়ে আছে আখির পিছে, এখন আবার আখির পিছে পড়ে আছে। মানে আমি বুঝি না, জাস্ট আমি তো তোদের পিছেও নাই, তোদের আগেও নাই, তোদের পাশেও নাই, আমি তোদের নিয়ে কোনো ক্যাপশন দিই না। তোরা যদি 10টা ভিডিওতে ক্যাপশন দিস, আমি সেখানে একটা ভিডিওতে ক্যাপশন দিই, সেখানে আমি একটা ভিডিওতে ক্যাপশন দিই। মানুষ কত সহ্য করতে পারে? থানায় স্ট্যাম্প হয়েছে যে কারো ব্যাপারে আমরা কেউ কিছু বলবো না, মানে ওর লজিক হচ্ছে নাম নিয়ে তো আর বলি নাই। একটা ভিডিওতে ক্যাপশন দিছে যে বস্তি গাইস আমরা বস্তিতে থাকতাম, বস্তি ছেড়ে আমরা অন্য বাসে উঠবো। তা তোর সমস্যা কি? তোর সমস্যা কি? আমরা যদি বস্তিতে থাকি, বস্তির মেয়েকে নেওয়ার জন্য এত পাগল হয়েছিস কেন? এত পাগল হয়ে গেছিস কেন? একদম পাগলের মতন হয়ে গেছে, ভিউ নাই, ব্যবসা নাই, ব্যবসা একদম পুরো ডাউন। এই জন্য মনে করো আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি এ পর্যন্ত ডিভোর্স পেপার আমার কাছে পাঠানোর পরে, আমার কাছে তো আসে নাই কারণ এটা যেহেতু আমাদের ওই অ্যাড্রেসে গেছে, ডিভোর্স পেপারটা আসার পরে আমাকে আর না হইলো 2 থেকে 3 বার আমাকে নেওয়ার জন্য তিশার আহাত যেই পরিমাণ ফোর্স আমাকে করছে, যেই পরিমাণ ব্ল্যাকমেল আমাকে করছে, তোমাদের আমি কোনো কিছুই বলি না, আমি অনলাইনে এসে কিচ্ছুই বলি না। সেখানে মানে বাচ্চার দায় দেয়, বাচ্চাকে ওই বাসা থাকতে কেউ দেখতো না, আহাত একবেলা কোলেও নিত না বাচ্চাকে, বাচ্চাটা সেই কাজের লোকের উপরেই থাকতো। যেদিন আমাদের হচ্ছে স্ট্যাম্প করা হয়েছে, যে স্ট্যাম্প করা হয়েছে কিছুদিন আগেই, তো আমরা কেউ কাউকে নিয়ে কথা বলে না। তার পরের দিনই হচ্ছে শেষরার মতন আমার অ্যাডভোকেটকে ফোন দিয়ে বলে যে আপু এইভাবে আপু মানে মামলা করা হয়েছে, পাশে পাশে ওই ভুটকি তো মামলা করছে, তো আমরা চাই যে আখি বেঁচে যাক, আখির যাতে জেল না কাটতে হয়, সেই ব্যাপারে আমরা আপনাদের হেল্প করতে চাই, আমরা একটু বাসায় আসতে চাই, আখির বাসায় এসে তারপর হচ্ছে আমরা সরাসরি সেই কাগজগুলো দেখাইতে চাই। কেন আমার যেন নামে যদি মামলা আমি সেটা বুঝবো। সে সেই কথা বলে আপুকে বলতেছে আপু আমরা এখন রওনা দিতেছি, আপনি প্লিজ এমন ভাবে কথা বললেন যাতে আখির সাথে আমাদের মিউচুয়াল হয়ে যায়। কেন? আমি তো তোদের সাথে যাইতে চাই না, তোর সংসারেও আমি থাকতে চাই না, তোদের মাঝখানেও আমি যাইতে চাই না। আমাকে নিয়ে কেন এখনো পর্যন্ত টানাটানি করা হইতেছে? আমি তো তোদের কারো কাছেই যাইতে চাই না, আমি আহাদের সংসার করতে চাই না। ওর মতন জানোয়ারের সাথে সংসার করার থেকে একা থাকা, সারা জীবন একা কাটায় দেওয়া অনেক ভালো। ওর মতন জানোয়ারের থেকে সংসার করতে। ও আজকে আমার মার সাথে কি রকম ব্যবহার করছে, বিশ্রী ব্যবহার করছে, আমার আম্মুর দিকে এরকম মানে আঙ্গুল তুলে তুলে কথা বলতেছিল। আহাত তোর কপাল ভালো, আমি যদি থাকতাম আজকে বাসায়, তোরে যে কি করতাম, তোর ওই আঙ্গুলটা আজকে থাকতো না, তোর আঙ্গুল নিয়ে তুই বাসায় যেতে পারতি না। তুই যে আঙ্গুল ঝুলে ঝুলে আমার মার দিকে দেখায় দেখায় কথা বলছিস না, তোর আঙ্গুলটা যে কই থাকতো শুধু আল্লাহ জানে উপরে। আর আমার এই মাই হচ্ছে আমার এই ছেলেকে এখন রাখে। তোরা একবেলা তোরা এই পর্যন্ত বলতে পারবি একটা দুধ কিনা দিছিস, একটা ডাইপার, কোন মাসের ভরণ পোষণের খরচ দিছিস? তোদের খরচ দেওয়ার কথা হচ্ছে এই মাসের 5 তারিখে, অক্টোবরের 5 তারিখ। হ্যাঁ এই যে মাস আসবে সেটার 5 তারিখে দেওয়ার কথা। তোর ডেট আসুক সেই মোতাবেক তোরা দিয়ে দিবি। তোদের যদি এতই সমস্যা হয় যে আমরা ভরণ পোষণ দিতে পারবো না, এত নাটক করার কি দরকার ছিল ভাই? আমাকে বললেই হয়তো যে আমরা এসে ভরণ পোষণ দিতে পারবো না, আমাদের নিজেদেরই পেট চলে না, এই জন্য রাজা মৌসুমীকে নিয়ে আসছি, তারপরে হইতাছে আদার্স 203কে নিয়ে আসছি, আমাদের ভিউ ব্যবসা জমতাছে না, আমাকে বললেই হয়তো। হ্যাঁ, আর এই 203-এর নামে হচ্ছে আমি একটা জিডি করছি, সেই জিডির কারণে ওদের কিন্তু এই শাহালি থানায় ডাকানো হয়েছে। আমি কিন্তু কোনো কিছু অনলাইনে বলি না, পার্সোনাল টপিকে ডাকানো হয়েছে, সেখানে ওদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। তো সেই 203 কিভাবে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে আমাদের বাসার এখানে আসছে। আমি যদি থাকতাম আজকে, খোদার কসম তোদের যে আমি কি যে করতাম, তোদের কপালটা ভালো যে আমি আজকে বাসায় নেই। তোরা এই যে আমার অনুপস্থিতিতে হচ্ছে তোরা আমার বাসায় এসে আমার মার সাথে এই বিহেভিয়ারটা করছিস। আমার মা একটা অসুস্থ মানুষ, সে আমার মার সাথে তোরা ধাক্কাধাক্কি করছিস। যখন আমার বাচ্চাকে চুরি করে নিয়ে যাইতেছিলি তখন কেন ভিডিও করছ না? ওই ভিডিওটা কেন আপলোড দিলি না? যখন আমার ছেলেকে গাড়িতে বসায় তোরা বলছিলি যে গাড়ি টান দেন, তখন আমার মা যায় হচ্ছে আমার বাবুকে নেওয়ার জন্য জোরাজোরি করতেছে, তখন ওই সময়ের ভিডিওগুলো কেন আপলোড দেওয়া হইলো না? আমার প্রশ্নই এটা, ওই সময়ের ভিডিওগুলো কেন আপলোড দেওয়া হইলো না? আমার মাকে আমি কখনো ক্যামেরায় আনি না, সেখানে তুই আমার মার অন্য ছাড়া ভিডিওটা পর্যন্ত তুই ফেসবুকে আপলোড করে দিছিস। তুই কত বড় কুলাঙ্গার, তুই কত বড় বেজর মা। আমি খালি জাস্ট করি, আমি জাস্ট এতটুকুই বললাম যে তুই যদি আজকে আমার সামনে পড়তি না হাত, তোর যে কি অবস্থা আমি করতাম। তোর ওই আঙ্গুল, তোর খোদার কসম যদি তোরে আমি কোনোদিন সামনে পাই, তোর এই আঙ্গুল যে আমি কি করব সেদিন দেখিস তুই। মানে আমার কথা হইলো আমার অনুমতি ছাড়া, যেখানে আমার কোনো সম্পর্ক নেই যাদের সাথে, অনুমতি ছাড়া শেষরার মতন এক একজন আমার বাসায় চলে আসছে, একদম শেষরার মতন। আমার ছেলেকে দেখতে আসছে, হ্যাঁ দেখা চলে যেতি, কেন এত কাহিনী করার কি দরকার ছিল? এলাকার মানুষগুলা কি তোদের দেখে নাই?